মানে খেলা কিন্তু পুরোপুরি জমছে। এতদিন যাবৎ গোপনে যে প্রেম ছিল আর আজকে যে তথ্য সামনে উঠে এসেছে, আসলে স্ট্রোক করা ছাড়া আর কোনো গতি নাই। একদিকে পুরো নতুন আরো একটা সুপার ডুপার এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিসের নাম উঠে আসলো, যে জিনিসের কাছে আর এটা যুগান্তকারী, কোনো কিচ্ছু করা লাগবে না, আপনি টিপবেন। বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে, ভূমিকম্প হতে যাচ্ছে। আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার? আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে। পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, কাদের মদতে মেরেছে, একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে। বিডিআর হত্যাকাণ্ড আসলে 57 জন অফিসারকে দিয়ে এটাই শেষ না, এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে 3 তারিখের পরে। যে এই বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম হলেন সোহেল তাজ। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই কথা শোনার পরে আজকে সোহেল তাজ খেপে গিয়েছেন এবং বলছেন যে এই চ্যালেঞ্জ আমি ছুড়লাম যে সে প্রমাণ করুক আমি যে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলাম। পুলিশে ধরলে 18 ঘা, পিনাকিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে 36 ঘা। আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। এবার ফাইনালি বড়ি সোহেল ভাই ফাইসা গেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সুখবর দিয়ে দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আজকে চমৎকার একটা জবাব দিয়েছেন জয়শঙ্করের বক্তব্যের। বলছেন বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। ডক্টর ইউনূসের ত্রিমুখের চালে লন্ডভন্ড হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের যারা শত্রুপক্ষ আছে। বর্তমান ডক্টর ইউনূসের শত্রুপক্ষ আমি মনে করি 3 দিক থেকে আছে। মাসুদ কামাল তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশ্যার দালাল, তুই কোনো আদালত না, তুই কোনো কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি। যে অধিকার আমারে কে দিছে? আমারে কে অধিকার দিছে? বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। বিডিআর হত্যাকাণ্ডে কে কে ফেঁসে যাচ্ছে, এখানে নরেন্দ্র মোদীর হাত রয়েছে এমন এক প্রতিবেদনে কিন্তু ভয়ঙ্কর তথ্য দেখিয়েছে ইলিয়াস হোসেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর, আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা খুব ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। আছে চুরের বন পুলিশ। সোহেল তাজ যেভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে চ্যালেঞ্জ ছুড়েছেন, খেপেছেন, তাতেই বোঝা যাচ্ছে যে সোহেল তাজের ভিতরে কোনো কিছু নড়ে চড়ে বসেছে। কারণ সোহেল তাজকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন দুদিন আগে একটি পোস্ট করেছেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম হলেন সোহেল তাজ। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই কথা শোনার পরে আজকে সোহেল তাজ খেপে গিয়েছেন এবং বলছেন যে এই চ্যালেঞ্জ আমি ছুড়লাম যে সে প্রমাণ করুক আমি যে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিলাম। সোহেল তাজ সেখানে বলছে যে আমি তখন লন্ডনে ছিলাম। সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে যে তার পাসপোর্ট চেক করা হোক, সে তখন লন্ডনে ছিল না, কিন্তু সে বাংলাদেশেই ছিল, কিন্তু সে লন্ডনে ছিল বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছ থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন জানতে পেরেছেন যে সোহেল তাজ এর পরিকল্পনায় অংশগ্রহণকারী অন্যতম একজন ছিলেন। প্রিয় দর্শক, তখনকার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যিনি মিটিংয়ে বসে ঘুমিয়ে গিয়েছিলেন, সেই সাহারা খাতুনের মেন ব্যক্তি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন সোহেল তাজ। এই নতুন তরুণ সোহেল তাজ বহুত কিছু দেখিয়েছেন, শেষ তার দলের লোকের থাপ্পড় খেয়ে তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই সোহেল তাজ আজকে যে চ্যালেঞ্জ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের, আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের সম্পর্কে যতটুকু জানি, এই চ্যালেঞ্জ উনি সহসাই প্রকাশ করবেন এবং চ্যালেঞ্জটি তিনি গ্রহণ করবেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই পর্যন্ত কোনো তথ্য ভুল হয়নি এবং কোনো তথ্যে বা চ্যালেঞ্জে উনি হেরে যাননি। শেখ হাসিনা স্বয়ং হেরে গিয়ে পালিয়েছেন বাংলাদেশ থেকে সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে। সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে হেরে গিয়ে বহু রাঘব বোয়াল এখন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কারাগারে আল্লাহ আল্লাহ জপছেন। প্রিয় দর্শক, সেই সাংবাদিক ইলিয়াস হোসেনকে সোহেল তাজ যে চ্যালেঞ্জ দিয়েছেন আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগের কাউকে, সোহেল তাজ কেন অন্য কোনো ফেরেস্তাকেও সাংবাদিক ইলিয়াস হোসেন বিশ্বাস করে না। আওয়ামী লীগ নামক দলটির সাথে কোনোভাবে কোনো ইমাম মুয়াজ্জিন তাহাজ্জুদ গুজারি কাউকেই কিন্তু ইলিয়াস হোসেন ভাই মানে কখনো বিশ্বাস করেন না। ওনার এই রেকর্ড নাই যে আওয়ামী লীগের কাউকে উনি বিশ্বাস করে কথা বলেছেন। তাই আওয়ামী লীগ একটি বিষাক্ত সাপের নামই
সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্য থেকে আসে। তাই সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে যে কথাগুলা বলেছেন আর সোহেল তাজ আজ যে উত্তরটি দিয়েছেন সেটা দেখার জন্য আমাদের হয়তোবা আর কয়েকটা দিন সময় অপেক্ষা করতে হবে। আমার বিশ্বাস সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সোহেল তাজের জন্মের খতিয়ান প্রকাশ করবে ইতিমধ্যে, এবং সেই খতিয়ান থেকে সোহেল তাজকে গ্রেপ্তার করা হবে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে। বাংলাদেশে একটা বড় ঝাঁকুনি আসছে, ভূমিকম্প হতে যাচ্ছে। আর সেই ভূমিকম্পটি নিয়ে আসবে কে এবার? আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি বিডিআর পিলখানা নিয়ে এমন একটি সংবাদ তৈরি করেছেন যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অঘটন হতে যাচ্ছে। আমাদের রাষ্ট্রের সকল তদন্ত সংস্থা, এজেন্সি, নিরাপত্তা বাহিনী এবং বিডিআর পিলখানা নিয়ে বিচার কাজে যারা ছিলেন, প্রসিকিউশন থেকে শুরু করে বিচারালয়, বিচারপতি, সকল ব্যক্তির চোখ এবার ছানাবড়া হয়ে যাবে। কারণ ইলিয়াস এমন কিছু বিষয় উত্থাপন করবে তথ্য প্রমাণের ভিত্তিতে যেটা আপনি 1 মিনিট আগেও কল্পনা করেননি। পিলখানায় সেনা অফিসারদেরকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, কাদের মদদে মেরেছে, একদম চাক্ষুষ প্রমাণগুলো হাজির করা হবে। আমরা জানি আমাদের বিডিআর জওয়ানরা আমাদের অফিসারদের মেরেছে, আসলে না। ভিন দেশের কয়েকজন জওয়ান এই দেশে প্রবেশ করেছিল, তাদেরকে কারা এনেছিল, কোন গাড়িতে করে এনেছিল, কিভাবে তাদেরকে আবার পিলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল, আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত, আবার যেসব অফিসাররা পিলখানায় বেঁচে গিয়েছিল পরবর্তী সময়ে এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল, সেনাবাহিনীর কোন কোন কর্মকর্তা জড়িত ছিল, একদম সবকিছু প্রমাণ করে দেবে ইলিয়াস হোসেনের এই ভূমিকম্প রিপোর্টটি। আবারও বলছি, আপনি শক্ত হয়ে বসেন, কিছু সময় ওয়েট করেন। বিডিআর পিলখানা নিয়ে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ যা জানে না, এবার ইলিয়াস হোসেন তাই জানাবে। এটি হবে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের জীবনের সেরা একটি রিপোর্ট, বলতে পারি অনুসন্ধান রিপোর্ট। বাংলাদেশে যত সাংবাদিক রয়েছেন যারা ইলিয়াসকে ইউটিউবার বলতেন, সাংবাদিক মানতে রাজি ছিলেন না, এবার তাদেরকে সাংবাদিকতা শেখাবেন ইলিয়াস। বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে যারা এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রমাণ ঢাকার জন্য সর্বোপরি চেষ্টা করেছিলেন, এবার তাদের মুখোশ উন্মোচন করে দেবেন ইলিয়াস হোসেন। একটি অপরাধী বাঁচতে দেয়া হবে না। অনেক রথী মহারথী আটকে যাচ্ছে, কারণ এই রিপোর্টে তাদের সকল প্রমাণ হাজির করা হবে। বাংলাদেশে শত শত গণমাধ্যম যে কাজটি করতে পারেনি, এক ইলিয়াস হোসেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সকল তথ্য হাজির করে ফেলেছেন। আপনাকে বেশি সময় নিতে হবে না। বাংলাদেশ সময় 25 তারিখ মানে আজ 7টা থেকে 8টার মধ্যে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি প্রচার হবে। সেনাপ্রধানের যে আহ্বানটা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনীর জন্য পজিটিভ, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের গেল অন্তত 48 ঘন্টায় সার্বিক যে পরিস্থিতি আমরা দেশে দেখছি, এই পরিস্থিতিতে এই আহ্বানটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আরো একটু প্রশ্নবিদ্ধ করে তুলবে। তবে সেনাবাহিনীর দোষ নাই ভাই, সেনাপ্রধান চিন্তা করতেছেন কোনটা, যে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত এটার দায়ভার কিন্তু ওনার উপরে। সরকার আলাদা, সরকারে যারা বসছে তাদের ব্যর্থতা থাকতে পারে, তাদের দুরভিসন্ধি থাকতে পারে, এক একজনের এক এক চিন্তা ভাবনা থাকতে পারে, বাট সেনাবাহিনী আউট অফ পলিটিক্যাল একটা অবস্থানে আছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় যখন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়া মাঠ কন্ট্রোল একটা ব্যর্থ ছিল, তো আমাদের মাঠে সেনাবাহিনী আছে। সেনাবাহিনী থাকার পরেও কিন্তু পরিস্থিতিটা এমন, আমরা চাই কি জনগণ যে সেনাবাহিনী অ্যাকশনে যাক, রাইট, যে একদম আর্মি অ্যাকশনে নাই, যা আছে ছিনতাইকারী, লুটেরা, সন্ত্রাসী, ডেভিল হান্টের মতন ঘরে ঘরে ঢুকা যা আছে সব শেষ করে দেখ। বাট সেনাপ্রধান বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর যারা সদস্য আছে অতিরিক্ত যেন বল প্রয়োগ না করে, অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে। তেনার বক্তব্য যে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, যদি কোথাও বল প্রয়োগও করা লাগে অত্যন্ত পেশাদারিত্বের মাধ্যমে যতটা কম বল প্রয়োগ করা যায় ততটাই ভালো। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে কি মনে হচ্ছে যে কম বল প্রয়োগে মানে পরিস্থিতিটা শান্ত হবে? পুলিশকে তো পাত্তাই দিচ্ছে না, আবার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকেও পাত্তা দিচ্ছে না। যেমন আমরা যতদিন 32 ভাঙলো, সেনাবাহিনী গেল ভুয়া, তারপর নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখছিলাম যে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর ঘোষণা দিয়ে দিছিল। তো অনেক জায়গায় সেনাবাহিনী বিপদে আছে। এখন কেন তিনি এই কথা বলছেন? তেনার বক্তব্য যে আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে, পেশাদারিত্বের সাথে কাজটা করতে হবে, দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। আর যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকার পাই ততদিন পর্যন্ত তাদের এই ধৈর্য রাখতে হবে। এখন নির্বাচন আসলে কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি নির্বাচন নিয়ে ঘুরান, তারই সরকার সেনাবাহিনীর বদনাম করে ছেড়ে দিবেন মানুষের কাছে। 111 সরকারের সময় খেয়াল আছে তো, এই সেনাবাহিনীকে মানুষ দৌড়ে পিটাইছিল। কেন?
দীর্ঘদিন যাবত যদি সেনাবাহিনী একটা রিজার্ভ ফোর্স তাদেরকে রাখাই হয় যুদ্ধের জন্য, আমজনতার সাথে মিশা যায়, অনৈতিক মেন্টালিটি চলে আসে, কোথাও কোথাও লোভে পায়া বসে, জনগণও থাকে না যে একটা বাঘ প্রতিদিন আমার সাথে খেলে, শোয়, ঘুমায়, খায়, হাসে, এটা যে বাঘ একসময় ভুলে যায়, বিলাই মনে করে টিকনা দিয়ে ফেলে, সেনাবাহিনীর অবস্থা এরকম হয়ে যাবে। ডক্টর ইউনূসের উচিত নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, অথবা পুলিশের মাধ্যমে, র্যাবের মাধ্যমে, বিজিবির মাধ্যমে বা আনসার যারা যে আছে এপিবিএন তাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করা। ওয়াকারুজ্জামানের যে আহ্বান, সরকার সাময়িক একটু বিপদে পড়বে। সেনাবাহিনী আমাদের কাছে মনে হচ্ছে এমনি ঠান্ডা, এই সেনাবাহিনী আমরা চিনি না। এর আগে যখন সেনাবাহিনী নামতো মানুষ ডরে ভয়ে মানে রাস্তায় থাকতো না, এখন সেলফি নেয়, প্রকাশ্যে ঘটনা ঘটতেছে। এর থেকে যদি আরো শান্ত হয়ে যায় তাহলে পরিস্থিতিটা কি হবে? এখন ইউনূস সরকার কতটুকু যোগ্য এটা সেনাবাহিনী উঠায় নিলে বোঝা উচিত, ওনার কতটুকু ক্ষমতা এই সরকারের রাষ্ট্রকে পরিচালনা করার, ব্যালেন্স করার। সেনাবাহিনী নামাইয়া তো রাজনৈতিক সরকার দেশ চালায় না, তাই না? অলরেডি 6 মাস হয়ে গেছে, 7 মাস চলে। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী নয় এই কথা বলার এখতিয়ার আপনাকে কে দিয়েছে, এবং আপনি কিসের উপর ভিত্তি করে এই কথাটা বললেন? যদি বাংলাদেশপন্থী অথবা বাংলাদেশপন্থী নয়, যদি এইভাবে যদি আপনি বিচার করেন, তাহলে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী ছিলেন না সেটা হলো জামাত ইসলাম। যখন বাংলাদেশের জন্ম হয় তখন বাংলাদেশের জন্মের তারা বিরোধিতা করেছেন। মাসুদ কামাল, তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশ্যার দালাল, তুই কোনো আদালত না, তুই কোনো কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি, যে অধিকার আমারে কে দিছে? আমারে কে অধিকার দিছে? বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো। এই জন্য 1, 2, আওয়ামী লীগ গঠনের পর থেকে 1942 সাল থেকে আপনি চিন্তা করতে থাকেন আজ অবধি, যেদিন থেকে মুজিব শেখ আওয়ামী লীগের নেতৃত্ব নিচ্ছে সেই দিন থেকে আপনি চিন্তা করেন, আমি পিছনের কথা আবার বাদ দেই, 1972 সালে উনি যখন বাংলাদেশে ব্যাক করলেন সেই দিন থেকে, অথবা 1970 সালের নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথা মাসুদ কামাল তুমি আমারে বলো যে বাংলাদেশের ফেভারে, বাংলাদেশের সংবিধানের অস্তিত্বের রক্ষার্থে, বাংলাদেশের স্থায়ী রক্ষার্থে, বাংলাদেশের জনগণের রক্ষার্থে আওয়ামী লীগ একটা প্রো বাংলাদেশি বা প্রো বাংলাদেশি জনগণের পক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে। গিভ মি ওয়ান এক্সাম্পল। আমি আপনাকে যে কথাটা বলি আপনাকে ভাই, ছাত্রলীগ তৈরি হয়েছে 1948 সালে। এটার যখন তৈরি হয়, ছাত্রলীগটা তৈরি করার পরে একটা সিদ্ধান্ত ছিল এই ছাত্রলীগ ভারতের ওয়েলফেয়ার বা ভারতের ইন্টারেস্ট পূর্ব পাকিস্তানে রক্ষা করবে। এখন যেদিন থেকে মাওলানা হামিদ খান ভাসানীকে গায়ে হাত তুলে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে, যেদিন থেকে সরওয়ার্দিকে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে, যেদিন থেকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশকে আওয়ামী লীগ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুজিব শেখ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, তারপরের থেকে আজ অবধি আওয়ামী লীগের হিস্ট্রিতে এমন কোন সিদ্ধান্ত নাই যে সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেছে রাষ্ট্র হিসাবে অথবা 20 কোটি মানুষের ফেভারে গেছে। রেদার আমি যদি বলি, তারা যদি দাবি করে আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি, না, আওয়ামী লীগ দল হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় নাই, কারণ তারা তেল কাটা সোনাগাছিতে বসা বেশ্যাদের পাশায় তেল লাগাইছে আর আলু কাদম খাইছে। মুক্তিযুদ্ধ করছে সেনাবাহিনীর লোকজনরা, মুক্তিযুদ্ধ করছে আপামর জনগণ, মুক্তিযুদ্ধ কইরা পাকিস্তানিদের অলমোস্ট পরাজিত করছে, তখন ভারত এসে নাক দিছে। তাইলে আওয়ামী লীগকে আমি কৃতিত্ব দিতে পারি না? আমি কৃতিত্ব দিতে পারি না। তারপরে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে কোর ভ্যালু যেখানে সেখানে আঘাত করছে, তারা 25 বছরের দাসত্ব চুক্তিতে সাইন করছে ভারতের সাথে, যেটা জনগণ বিরোধী এবং দেশ বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী। তারপরে আওয়ামী লীগ 1974 সালে জুন মাসে অথবা মার্চ মাসে মুজিব শেখ পরীক্ষামূলক ফারাক্কা ব্যারাজ ওপেন করে দেওয়ার অনুমতি দিচ্ছে 2 সপ্তাহের জন্য, যেটা ছিল বাংলাদেশ বিরোধী, যেটা ছিল জনগণ বিরোধী। বাংলাদেশের প্রত্যেকটা ডেমোক্রেটিক্যাল অর্গানাইজেশনকে মুজিব শেখ বন্ধ করে দিচ্ছে, ডিস্ট্রয় করছে, বলছে এক জাতি এক নেতা এক ধর্ম এক নিউজ পেপার। আমি মুজিব শেখ বাংলাদেশের নিজে বলছে যে আমার বাংলাদেশের সেনাবাহিনী দরকার, এটা আমি ওইদিকে যাব না, কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে আন্ডারমাইন করার জন্য আলাদা একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করছিল, যেটার নাম রক্ষী বাহিনী, যেটা দিয়ে জনগণের উপরে অত্যাচার নিপীড়ন যা কিছু করার সেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুমের রাজনীতি শুরু করেছে, প্রথম রাজনৈতিক হত্যা শুরু করেছে আওয়ামী লীগ। এটা গেল মুজিব শেখ পর্যন্ত। আর গত 16 বছরের আওয়ামী শাসনামলে আওয়ামী লীগ গুমের সাথে জড়িত, আওয়ামী লীগ খুনের সাথে জড়িত, আওয়ামী লীগ ধর্ষণের সাথে জড়িত, আওয়ামী লীগ ব্যাংক লুটের সাথে জড়িত, আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধের সাথে জড়িত এবং বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার কাজে নিয়োজিত আওয়ামী লীগ। আচ্ছা,
এখন মাসুদ কামালের মতো লোক এ ধরনের একটা বেশ্যা, 2 টাকার হারামজাদা, একটা চদু গাবুর যখন এসে বলে আপনাকে এই অধিকার কে দিয়েছে, আমি এই কথাগুলো তাকে যদি বলি যে শুয়ারের বাচ্চা, তোর যোগ্যতা আছে, হিস্ট্রিক্যালি তুই আমার সামনে আইয়া 2 মিনিট কথা কর, তুই বই নিয়ে কথা কবি, আমি তোরে প্রমিস করতেছি মাসুদ কামাল, আমি তোরে একটা গালি দেব না। তুই ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন, ফ্যাক্ট এগেইনস্ট ফ্যাক্ট, লজিক এগেইনস্ট লজিক, আমি তোরে ইন্টারভিউ করবো কুত্তার বাচ্চা, তুই আমার সাথে 10 মিনিট এসে কথা কর। আপনার কি মনে হয় আমি যে কথাগুলো বললাম এগুলো কি আওয়ামী লীগের ঐতিহ্য না, নাকি এর বাইরে আওয়ামী লীগের আর কোনো ঐতিহ্য আছে? এসেছে নতুন চাঁদাবাজ, তাকে ছেড়ে দিতে হবে স্থান। চাঁদাবাজের কোনো দল নাই, চাঁদাবাজের কোনো বংশ নাই, কোনো গোত্র নাই, ছিনতাইকারী কোনো বংশ নাই, কোনো গোত্র নাই। একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, টেকনাফের ঘটনা। গত 16 বছর কিছু মানুষ ক্ষুধার্ত ছিল, সেই ক্ষুধার্ত মানুষগুলো এখন, এটা হচ্ছে টেকনাফ বাজারের ঘটনা। টেকনাফ বাজারে চাঁদা চাইছে, চাঁদা দেয় না, যার জন্য এক তরমুজ ব্যবসায়ীর পুরো তরমুজটা নষ্ট করে দিয়েছে। অন্যান্য যারা ব্যবসায়ী আছে তাদের কিভাবে নষ্ট করছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, কিভাবে কেমন করে এই চাঁদাবাজরা নতুন বাংলাদেশটাকে, এই 24-এর অভ্যুত্থানের বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। দেখুন এই যে দেখুন অন্য একটা দোকানে সবজির দোকানে, এই যে সবজি দোকানে বাড়ি দিল, এরপরে এই চাঁদাবাজটা কি করলো, এই চাঁদাবাজটা কতগুলো তরমুজ নষ্ট করে ফেললো। এসেছে নতুন চাঁদাবাজ, তাকে ছেড়ে দিতে হবে স্থান। দিস ইজ নিউ বাংলাদেশ। 2000 মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে আমরা আবারও চাঁদাবাজদেরকে দেখছি। এই চাঁদাবাজরা কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিচ্ছে, কখনো বিএনপির নাম নিচ্ছে, কখনো জামাতের নাম নিচ্ছে, কখনো অন্য দলের নাম নিচ্ছে, কিন্তু এদের একটাই পরিচয়, এরা চাঁদাবাজ। এদেরকে যেখানে দেখবেন সেখানে প্রতিহত করবেন, এবং এই প্রতিহত যদি আপনারা না করেন, আগামীর বাংলাদেশে আবারও গত 16 বছরের শেখ হাসিনার ফ্যাসিস্ট যে কাঠামো আপনারা দেখেছেন, ফ্যাসিস্ট স্ট্রাকচার আপনারা দেখেছেন, ঠিক ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হবে। আজকে ঢাকায় বিভিন্ন জায়গায় আজকে দেখেছি, ঢাকার উত্তরাতে সব প্রণোদিত হয়ে সাধারণ মানুষ এই ছিনতাইকারীদেরকে ধরছে এবং উত্তম মাধ্যম দিচ্ছে। এই কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম, এক ভাই তার দোকানে গিয়ে চাঁদা চাইছে, এক চাঁদাবাজ, সেখানে যারা কাস্টমার ছিল তারা সেখানে চাঁদাবাজদেরকে ধরে উত্তম মাধ্যম দিয়েছে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের যেখানেই এই চাঁদাবাজদেরকে দেখবেন আপনারা ধরবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ধরে উত্তম মাধ্যম দিবেন, এরপরে পুলিশে দিবেন, এরপরে যেই দলের পরিচয়, যেই নেতার ওই কর্মীকে ছাড়াই আনতে যাবে, যে পরিচয় যায়, যদি সমন্বয়ক পরিচয় যায়, যদি বিএনপির পরিচয় যাবে, জামাতের পরিচয় যাবে, অন্য দলের পরিচয় যায়, যে ছাড়াই আনতে যাবে থানায়, ওরে সহ গণধোলাই দিবেন, গণধোলাই দিয়ে আর্মিকে ফোন দিবেন, আর্মিকে ওখানে ডাকবেন, যদি না পারেন আমাদেরকে ডাকবেন, আমাদেরকে ফোন দিবেন, আমরা এখান থেকে এসপি কে ফোন দিব, ডিসি কে ফোন দিব, আমরা সমস্ত ব্যবস্থা করব। এই বাংলাদেশে 2000 মানুষের জীবনের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে কোনোভাবেই আমরা আর কোনো প্রকারের চাঁদাবাজকে, এই আবু সাইদের বাংলাদেশে, ওয়াসিমের বাংলাদেশে, মুগ্ধর বাংলাদেশে, যেই বাংলাদেশে আপনি আমরা যে কেউ শহীদ হতে পারতাম, এই শহীদদের বাংলাদেশে। দেশ এবং রাজনীতি সচেতন মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। তিনি একটা বক্তৃতা করেছেন, তার অনেকগুলো অ্যাসপেক্ট আছে, সেটা নানামুখী বিশ্লেষণ হচ্ছে, তার বক্তব্যকে সমর্থন করছে অনেকে, কেউ সিরিয়াসলি বিরোধিতা করছেন, সমালোচনা করছেন, কেউ মিক্সড ফিলিং। আমার নিজেরও টেক আছে, তার পুরো বক্তৃতাটার একটা ডিটেইলড অ্যানালিসিস আমি করব খুব সহজেই। কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন, পলিটিক্যাল ইস্যুস বা এই ধরনের বিষয় নিয়ে, ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, কিন্তু খুব দ্রুত একটা কথা বলে রাখা দরকার বলে মনে করি, কারণ আজ সেই বিশেষ দিন, সেটা হচ্ছে আজ বিডিআর হত্যাকাণ্ড 25 ফেব্রুয়ারি। সেই দিনটা আজকে বাংলাদেশের ইতিহাসে খুব ভয়ঙ্কর একটা দিন। সেই দিনটাকে সামনে রেখে জনাব ওয়াকার কয়েকটা কথা বলেছেন, সেটা আমাদের আসলে এই হত্যাকাণ্ডকে ঘিরে আমাদের জল্পনা কল্পনা, আমাদের বিভিন্ন রকম অবস্থান, সেগুলো নিয়ে এক ধরনের জবাব আমরা বলতে পারি। তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানান। তিনি এভাবে বলেন যে আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25 ফেব্রুয়ারি আমরা এই 27 জন চৌকস সেনা অফিসার, এবং শুধু তাই নয়, তাদের কিছু পরিবারবর্গের সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আমার আসার সময় ছবিগুলো আমি দেখছিলাম, এই ছবিগুলো আপনারা অনেক ছবি খেতে দেখেছেন, কিন্তু এগুলো আমার চাক্ষুষ দেখা, আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। সেনাপ্রধান বলেন, একটা জিনিস আমরা সবসময় মনে রাখতে হবে, বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এটাই খুব আলোচিত হয়েছে। তিনি আমি জায়গাটা আবার পড়ি, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নেই। এখানে যদি ইফ অ্যান্ড বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে জেলে আছে যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা দরকার। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। মানে ফলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো। কেউ এইটুকু শুনে উনি এরপর আরেকটা ক্লারিফিকেশন দিয়েছেন, আমি সেই জায়গায় যাব।
এটুকু শুনে মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত যেভাবে এই বিচারিক প্রক্রিয়াকে দেখা হয়েছে, যেভাবে হত্যাকাণ্ডটাকে দেখা হয়েছে, সেটাকে তিনি পুরোপুরি এন্ডোর্স করছেন। একটা আলাপ সম্ভবত আমাদের জনপরিসরে ছিল যে সেনা অফিসারদের হত্যাকাণ্ড অন্য কেউ ঘটিয়েছে, বিডিআর সদস্যরা না। বিডিআর সদস্যরা যে গুলি করে হত্যা করেছে সেটা আমাদের বিডিআর সদস্যরা জড়িত ছিল, এটা আমাদের মনে করা যথেষ্ট এর বেশি কারণ আছে। কারণ ওই সময় যে সোকল্ড বিদ্রোহ হয়েছিল তাতে সাধারণ জওয়ানরাও যে মাঠে নেমেছিল সেটা আমরা খুব ক্লিয়ারলি দেখেছি। আর 57 জন মিলিটারি অফিসারকে হত্যা করার জন্য বাইরের কিছু এজেন্ট আমাদের বিডিআর সদস্যরা এর মধ্যে ইনভলভ না থাকলে আসলে হতে পারতো না। তাহলে তিনি এই জায়গাটা বলার চেষ্টা করছেন যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারিক যে প্রক্রিয়া আছে এটাকে হ্যাম্পার করা যাবে না। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখছিলাম যারা কারাগারে অন্তরীণ আছেন এই বিচারিক প্রক্রিয়া তাদের মুক্তি চাইছেন অনেকে। এরপর তিনি যে জায়গাটা বলছেন খুবই জরুরি, সুতরাং আমাদের অন্য যে আর্গুমেন্ট আছে সেটাকে উনি আসলে অ্যাড্রেস করছেন। তিনি বলছেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তির মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছে, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। সেনাপ্রধান বলেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিসটি অনেকে ভিন্ন মত পোষণ করছি, কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। তার মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থাকা, বিদেশি কোনো ইনভলভমেন্ট থাকা, উনি এটাকে কিন্তু ডিনাউন্স করছেন না, এটাকে নাকচ করছেন না, এটা আছে এবং এটার জন্য উনি কমিশন প্রধানের উপস্থিতিতেই বলছেন যে কমিশন প্রধান আমরা জানি সাবেক বিডিআরের একজন মহাপরিচালকের নেতৃত্বে জেনারেল ফজলুর রহমান, তার নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছে, কমিশন তৈরি করা হয়েছে যারা এই হত্যাকাণ্ডের ওই জায়গাগুলো দেখবেন এবং আমাদের সেনাপ্রধান সেটাকেও রিনাউন্স করছেন না। এবং আমরা এটাও মনে করি যে এই জিনিসটা আসলে খুঁজে বের করা দরকার, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার সাথে এটা খুব বড়ভাবে সম্পৃক্ত। সুতরাং অ্যাপারেন্টলি মনে হবে যে এই কমিশন বা এই মানে অনেক জায়গায় হেডলাইন যেভাবে এসছে তাতে মনে হয় যে এর সাথে কোনো রকম কোনো অন্য ইনভলভমেন্টকে তিনি নাকচ করছেন না। তিনি আসলে নাকচ করছেন না, কিন্তু হত্যাকাণ্ডগুলো যে বিডিআর সদস্যরা ঘটিয়েছে তৎকালীন সেটাকে তিনি জোর দিয়েছেন এবং সেই বিচারিক প্রক্রিয়া যেভাবে চলছে সেটাকে চলতে দিতে হবে, এই ধরনের আর্গুমেন্ট তিনি করছেন এবং এটা আমার কাছে সঠিক বলেই মনে হয়। তবে এইটুকু সত্য, যেসব বিডিআর জওয়ান সে সময় এসব ক্ষেত্রে অ্যাকিউজড হয়েছেন তাদের মামলাগুলি একটু রিভিজিট করা দরকার বলে আমি মনে করি। শেখ হাসিনার সময় আদালত যেভাবে চলেছে, যা চলেছে, তাতে সত্যিকার অর্থে কোনো নিরপরাধ মানুষ ওখানে আটকা পড়ে গেছেন কিনা, তাকে অ্যাকিউজ করা হয়েছে কিনা, সেই ব্যাপারগুলো আসলে একটু দেখা দরকার আছে। আর শুধুমাত্র গুলি করাও না, আসলে বিদ্রোহ ইটসেলফ একটা ভয়ঙ্কর অপরাধ, সেই অপরাধগুলোও তলিয়ে দেখা দরকার। কারণ আমাদের ভবিষ্যতে আমাদের এই ধরনের বাহিনীগুলো শৃঙ্খলা রক্ষা করার জন্য বিচার ঠিকঠাক মতো হতে হবে। তাদের জীবনে অনেক ডিজাস্টার ঘটেছে, অনেকের জীবন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা যাতে বিচারিক প্রক্রিয়াটার ঠিকঠাক মতো চলে, সুতরাং একটু রিভিজিট করা দরকার আছে। কিন্তু এটা বলার সম্ভবত কোনো সুযোগ নেই যে বিডিআর জওয়ানরা কোনো হত্যাকাণ্ড ঘটায়নি, ওই সময় ওটা ঘটিয়েছে এবং তাদেরকে এর মধ্যে প্রভোক করা হয়েছে এবং সামহাও তারা এই প্রভোকেশনে ইনফ্লুয়েসড হয়েছেন, পাতা ফাঁদে পা দিয়েছেন, সেই পা দিয়ে এই ডিজাস্টার ঘটেছে। তো বিচারের জায়গাটা বিচারের মতো করে চলবে, একই সাথে কমিশন আরও কিছু ফাইন্ডিং খুঁজে আনবেন, তাতে রাজনৈতিক নেতৃবৃন্দ যাকে অ্যাকিউজ করা যায় তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো এবং বিদেশি কোনো শক্তি কিভাবে ইনভলভ হয়েছে, কীভাবে কাজটা করেছে, এই জিনিসটা আমাদের করা জরুরি ভবিষ্যতে, যাতে আমরা আমাদের এই রাষ্ট্রটাকে নিরাপদ রাখতে পারি। আমরা খেয়াল করব যখন একটা প্লেন ক্র্যাশ করে, প্রায় সব ক্ষেত্রে সব মানুষই মারা যায়, কিন্তু প্লেন ক্র্যাশটার ইনভেস্টিগেশন খুব সিরিয়াসলি করা হয়। আমি একটা প্রোগ্রাম দেখতাম এয়ার ক্র্যাশ ইনভেস্টিগেশন, আপনারা অনেকেই হয়তো দেখেছেন, ন্যাশনাল জিওগ্রাফিকে সম্ভবত দেখাতো রেগুলারলি। ইভেন সমুদ্রে যে প্লেনটা ক্র্যাশ করেছে তার প্রতিটা টুকরো খুঁজে বের করে আনার চেষ্টা করা হয় টু ফাইন্ড দ্য রিজন অফ দ্যাট অ্যাক্সিডেন্ট। কারণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট যদি আমরা বুঝতে পারি তাহলে পরবর্তী ফ্লাইটগুলো, পরবর্তী প্লেনের ডিজাইনগুলো বা অন্যান্য ম্যানেজমেন্টগুলো আমরা ঠিকমতো করতে পারবো, যাতে এই ধরনের দুর্ঘটনা অ্যাভয়েড করা যায়। সুতরাং এই কমিশন এবং এর মধ্যে বিদেশি ইনভলভমেন্ট আছে কিনা, যারা বাংলাদেশের এই রকম ভেতরে ঢুকে এভাবে আমাদের এতজন সেনা অফিসারকে হত্যা করতে পেরেছে, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সেটাও খুঁজে বের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।